going to start our class. Yes, বলেন হয়ে গেছে? ওকে, আমরা শুরু করি কেমন আজকে? রিমোটটা দেখি। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? সর্বশেষ মিক্সড কস্ট। আচ্ছা, মানে কস্ট বিহেভিয়ার পর্যন্ত ছিলাম, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে আমরা এই 7 নম্বরে যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, কেমন? 7 নম্বরের যে বিষয়গুলো আছে, আপনারা এই সামনে চলে আসেন। কর্নার থেকে তো দেখতে পারবেন না, ঠান্ডা। এই কর্নারে চলে আসেন, ওখানে আরও ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, ওখান থেকেই দেখেন। বোর্ড কি দেখতে পাচ্ছেন, মানে টিভি কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান তাহলে পিছনের এসি অফ করে শুধু সামনেরটা চলুক। আচ্ছা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কস্ট ফর ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং। ডিসিশন মেকিং এবং প্ল্যানিং তো আপনারা বোঝেন, তাই না? বলেন তো, ডিসিশন মেকিং বলতে আসলে কোনটা বোঝায়? সিদ্ধান্ত নেওয়া। বলেন তো, সিদ্ধান্ত বলতে আমরা যখন ডিসিশনটা নিই, সবসময় মনে রাখবেন ডিসিশনটা আমাদের কি অতীত হয় নাকি ভবিষ্যতের হয়? ডিসিশন ভবিষ্যতের জন্য হয়। তো এই যে কস্টগুলা, বেশিরভাগ কস্ট কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে, বুঝতে পারছেন? মানে ভবিষ্যতে আমাদের হয়তো বা হাতে কয়েকটা অল্টারনেটিভ থাকবে, সেই অল্টারনেটিভদের ভেতরে আমরা কোন খরচটা কিভাবে নিব, এই সকল বিষয়ে আমরা কি করি, এই কাজগুলো করে থাকি। বোঝা গেল? তো সর্বপ্রথম দেখুন, সর্বপ্রথম আমাদের কোনটা আছে? অপরচুনিটি কস্ট। তার মানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হচ্ছে কি আমাদের ডিসিশন মেকিং এবং প্ল্যানিংয়ে আমরা এই 8 প্রকার কস্টটা বিচার বিশ্লেষণ করি। তার মানে হলো প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে 8 প্রকার যে খরচ আছে, এই খরচগুলো কিন্তু কি হচ্ছে আপনার, মানে খরচগুলো থাকছে, এই খরচগুলো কিন্তু বিবেচনা করা লাগতেছে। এবং এইটা যেহেতু আমাদের ডিসিশনের সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখবেন যে এইসব খরচের প্রত্যেকটাই ভবিষ্যৎ বা ফিউচার এমফেসাইজ, বুঝতে পারছেন? আর ভবিষ্যতের যে সিদ্ধান্ত আছে ওর ভেতর থেকে আসলে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, এই সাধারণত বিষয়গুলো এই সাধারণত কী হয়, আমাদের ডিসিশন মেকিং এবং প্ল্যানিংকে কি করে, ইনফ্লুয়েন্স করে। এরপরে হলো আমরা স্লাইডে আসি। আপনাদের এই সেম স্লাইডে কিন্তু পোর্টালে আপলোড আছে, কেমন? আচ্ছা, এটা থেকে আমাদেরকে শুরু, কস্ট ফর ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং। সর্বপ্রথম কোনটা? অপরচুনিটি কস্ট। আমরা একটা জিনিস ছোটো থাকতে পড়তাম, ইকোনমিক্স তো ছোটো, মানে যে সাবজেক্ট থেকে পড়ে আসেন কমপক্ষে ইকোনমিক্সের তো বেসিক ধারণা আছে না? আর আপনাদের তো বোধহয় ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার, এখানে তো ইকোনমিক্স ছিল না? ছিল। ওখানে তো অবশ্যই আপনারা এই অপরচুনিটি কস্টের এটা পড়ছেন না? অপরচুনিটি কস্টের ডেফিনেশন কি বলেন তো? আস্তে আস্তে, একটু স্লো বলেন। আজকে কত তারিখ? কস্ট অ্যাকাউন্টিং। লেকচার অন আজকে হচ্ছে 11/11/2023।
আর এইটা হলো আমাদের, ওকে, আমরা কি যেন দেখতেছিলাম, অপরচুনিটি কস্ট। হ্যাঁ, আরেক কি যেন বলতেছিলেন, আরেকটু আসতে আরেক। নেক্সট বেস্ট অল্টারনেটিভ কস্ট, এটা কি অপরচুনিটি কস্ট? অপরচুনিটি মানে কি বলেন তো? অপরচুনিটি মানে কি? সুযোগ সুবিধা, সুযোগ। আর কস্ট মানে কি বলেন তো? খরচ। সিম্পলি তো আমাদের খরচ আসে বা ব্যয় আসে। অপরচুনিটি কস্ট মানে কি? আমরা একটা সুযোগ নিচ্ছি না, একটা সুযোগ, মানে সুযোগের যে খরচটা হচ্ছে, তাই না? আমরা দেখি না, আমরা প্রফিট পাই কিসের জন্য? প্রথমে একটা খরচ করি, করার পরে সেখান থেকে প্রফিট পাই না? কস্ট বেনিফিট, যে খরচ কত লাভ কত। আমরা কিন্তু একটা সুযোগও যদি পাই, ওই সুযোগেরও কিন্তু আর একটা খরচ থাকে। যেমন মনে করুন, আপনারা এখন কোথায় আছেন? ক্লাসে আছেন না? এখন এই ক্লাসে যদি না থাকতেন, তাহলে এই রিয়েল টাইমে আপনারা কোথায় থাকতে পারতেন বলেন তো? বাসায় থাকতে পারতেন। তাহলে এই যে বাসায় থাকতে পারতেছেন না, ঠিক আছে, তোমরা ক্লাসে থাকার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে কোনটা? বাসায় থাকাটা। এই বাসায় থাকাটা হচ্ছে ক্লাস করার স্যাক্রিফাইসিং কস্ট। বোঝা গেল? মানে আপনি যে কোনো একটা জিনিস আপনি এক সময় তো আর একসাথে সব করতে পারবেন না, তাই না? তাহলে তো নিশ্চয়ই আপনাকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে না? যেটা স্যাক্রিফাইস করতেছেন ওইটাই হচ্ছে এটা স্যাক্রিফাইসিং কস্ট। মনে করেন আপনি কি করতে পারছেন, হয়তোবা একটা বিজনেস স্টার্ট করতেন। এখন একটা বিজনেস স্টার্ট করার জন্য মনে করেন আপনি নিজে তো পড়াশোনা করতেন, তাহলে এখন আর পড়াশোনা করছেন না, হয়তোবা তখন আপনার স্টাডি এজ ছিল। তাহলে বিজনেস স্টার্ট করে যে ব্যবসা শুরু করতেছেন, আর অপরচুনিটি কস্ট কোনটা? ওই যে আপনি যে পড়াশোনার যে সুযোগটা ছাড়তেছেন ওইটা। আবার মনে করেন আপনার একটা গোডাউন আছে, এই যে দেখেন না, এই যে বিভিন্ন দোকান, সিম্পল একটা দোকানই আছে। মনে করেন আপনার ওই দোকানটা আপনি যদি ভাড়া দিয়ে দেন, মনে করেন কাউকে একটা পক্ষকে ভাড়া দিলেন, তাহলে ওই দোকান থেকে সে দোকান ভাড়া দেবে প্রত্যেক মাসে মনে করেন হয়তো বা 25,000। বুঝতে পেরেছেন? এখন কিছুদিন পরে মনে করলেন যে না, দোকান আর ভাড়া দিব না, আমি নিজেই দোকানে একটা ব্যবসা শুরু করব। তাহলে কি ওই দোকানে আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন কি আর আপনি দোকান ভাড়া পাবেন? পাবেন না তো। তাহলে আপনি ওই আপনার নিজের দোকানেই যখন কি করতেছেন, ব্যবসা শুরু করতেছেন, ওইখানে ব্যবসা শুরু করার অপরচুনিটি কস্ট কোনটা? 25,000 টাকা। কারণ কি? ওই দোকানটা কাউকে ভাড়া দিলে কত টাকা পাইতেন? 25,000। বুঝতে পেরেছেন এটা? তার মানে যখন আপনি একটা সুযোগ নিচ্ছেন, গ্রহণযোগ্য সুযোগের, ওই সুযোগটা নেওয়ার কারণে ওটার সাথে সংশ্লিষ্ট যে সুযোগটা কি হচ্ছে, যে সংশ্লিষ্ট যে মনে করেন সুযোগটা আপনাকে ত্যাগ করতে হচ্ছে, আপনি বাধ্য এটা করতে। আপনি কি একই সাথে আপনার দোকান নিজেও চালাবেন আবার ভাড়াও দিতে পারবেন? পারবেন? পারবেন না। যদি 50-50 করেন সেটা আপনার বিষয়, তাও তো 50-50 আপনার নিতে হবে, সেও দিবে, তাই না? তো এই যে অবস্থাটা, কিন্তু এখন মনে করবেন যে স্যার তাহলে তো আমাদের সবই সুযোগ ব্যয়। সবই সুযোগ ব্যয় না। সুযোগ ব্যয় হচ্ছে ততটুকু যতটুকু আপনি ছাড়তে বাধ্য। মানে আপনার দোকান আছে, দোকানের ভাড়া হচ্ছে 25,000, আপনি নিজে ব্যবসা করলে 25,000 টাকা কি দোকান থেকে ভাড়া পাবেন? পাবেন না। কিন্তু কাউকে যদি ভাড়া দিয়ে দেন, যে ঠিক আছে আপনার এক বন্ধু আছে, ওকে বলেন ঠিক আছে আমি, বা বন্ধু বা যে কাউকে দেখবেন সাইনবোর্ড টাঙাই দিলেই ভাড়া হয়ে যাবে, তাহলে প্রত্যেক মাসে কত পাবেন? 25,000। যখন ওই যে 25,000 আপনি পাচ্ছেন, তখন কি আপনার কোনো অপরচুনিটি কস্ট আছে? আপনার যে যদি আপনার ব্যবসা করার যে ইচ্ছাটা থাকতো, তখন আপনার ব্যবসা করারকে কী করতে হচ্ছে? বিসর্জন দিতে হচ্ছে না? তখন ওই ব্যবসা করাটাই তখন আপনার কি হচ্ছে? ত্যাগ করতে হচ্ছে। তো ওই ত্যাগের যদি কোনো মূল্য থাকে, তাহলে অপরচুনিটি কস্ট হবে। আর যদি মূল্য না থাকে তাহলে কি হবে? এই আর কি। বোঝা গেল? বুঝতে পারলেন? এখন তো বলতে পারেন স্যার আমরা তো এই সময় ক্লাসে থেকে তো দুনিয়ার সবই ত্যাগ করছি, তাই না? তাহলে তো আমাদের সবই অপরচুনিটি কস্ট। এখন বলা হচ্ছে আপনি তো আর রাশিয়ায় যে রাশিয়ার প্রেসিডেন্ট হইতে পারবেন না, পারবেন? তাহলে যেটা পারবেন না ওইটা আপনার অপরচুনিটি কস্টেই আসবে না। আপনি কোনটা পারতেন? বাসায় ঘুমাই থাকতে পারতেন। তাহলে অতটুকুই অপরচুনিটি কস্ট। ওকে ওকে, আর মনে হয় না বোঝানো লাগবে। তারপরে সাঙ্ক কস্ট। সাঙ্ক মানে কি বলেন তো? দ্য টাইটানিক সিঙ্ক,
না, দ্য টাইটানিক ওয়াজ সাঙ্ক মানে কি টাইটানিক ডুবেই গেল। এখন বিষয় হলো সাঙ্ক মানে কি ডুবে যাওয়া না, ঘটে গেছে না? টাইটানিক কি ডুবছে নাকি ডুবে গিয়েইছে? গেছে না, পাস্ট না? সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে সাঙ্ক। এই সাঙ্ক কস্ট মানে হচ্ছে যে খরচটা ঘটে গেছে। বুঝতে পারেননি? মনে করেন যে খরচটা অলরেডি হয়ে গেছে, এই সাঙ্ক কস্ট হচ্ছে তাকে বলে। মনে করেন অতীতের যে খরচ, সকল পাস্ট এক্সপেন্ডিচার অর এক্সপেন্স অর কস্ট ইজ সাঙ্ক কস্ট। মনে থাকবে? সাঙ্ক মানে কি ডুবে যাওয়া। এখানে আসলে কি সাঙ্ক কথাটা ওই অর্থে ব্যবহার করে নাই। আমরা অনেক সময় করি না ইনডিফারেন্স কার্ভ বলি না? ইনডিফারেন্স কার্ভ মানে কি একটা পৃথক কার্ভের হিসাবে আসে না? তো আমরা কি ওটাকে উদাসীন কার্ভ বলি না, ঠিক আছে? একইভাবে মনে করেন গ্রীষ্ম, আমরা কত সুন্দর উচ্চারণ করছি না গ্রীষ্ম, কিন্তু এটা বানান করলে কি গ্রীষ্ম আসে না। তো যাই হোক, এখানে আমাদের সাঙ্ক কস্টটা আসলে কি আবিধানিক অর্থে হবে যেটা অতীত খরচ, যেটা আমাদের নিয়ন্ত্রণ করার আর কোনো উপায় নাই, মানে পরিবর্তন করার কোনো উপায় নাই, সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। ঠিক আছে? মনে করেন আপনি যে কোনো একটা জিনিস হয়তো বা কিনে ফেলেছেন, বা কোনো একটা জিনিস আপনি কি করছেন ব্যবহার করার জন্য অলরেডি সেটা আপনি টাকা পরিশোধ করে ফেলছেন, এবং যেটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। আর যদি এটাকে চেঞ্জ করা যায় তাহলে সাঙ্ক কস্ট হবে না। ক্লিয়ার? এখানে যে কিতাবি ভাষা আছে আপনারা একটু পড়ে নিন, আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। বোঝা গেল? রিলিভেন্ট কস্ট, আমরা একটু আগে কোনটা পড়লাম? সাঙ্ক কস্ট মানে কি অতীতে ঘটে গেছে, আমার আর কিছু করার নাই। আর ওইটার বিপরীত কি হবে? ভবিষ্যতে যা ঘটবে, এটা হচ্ছে তাই। রিলিভেন্ট কস্ট মানে কি ভবিষ্যতে যেটা ঘটবে। দুইটা টার্ম মনে রাখবেন সিএ করার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে। রিলিভেন্ট শব্দ মানেই হচ্ছে ফিউচার। রিলিভেন্ট মানে কি প্রাসঙ্গিক না? তার মানে এখনও সে বিষয়ে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়ার সময় বা সুযোগ আছে। বোঝা গেল? রিলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক সেই জিনিসটাই হয় যেটা আমরা এখনও প্রাসঙ্গিক করতে পারবো। যেমন আমাদের সামনের যে বিষয়গুলো আছে, আমরা যদি ভালো মতো কী করি, চেষ্টা করি এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই, বিষয়গুলোকে প্রাসঙ্গিক করতে পারবো না? তো রিলিভেন্ট কস্ট মানেই হচ্ছে ফিউচার কস্ট। বুঝা গেল? রিলিভেন্ট এইটা যখনই ম্যাথে আসবে অ্যাকাউন্টিং টার্মিনোলজিতে, তখন কোনটা বুঝবেন? ফিউচার। রিলিভেন্ট বলতেই ওর ভিতরে একটা ফিউচার থাকবে, মানে ফিউচার একটা ভাব থাকবে, এবং এটা হচ্ছে রিলিভেন্ট কস্ট মানে ফিউচার কস্ট। এখানে দেখুন, এখানে হয়তোবা যে উদাহরণটা দেওয়া আছে যে একটা কোম্পানি সে মনে করেন জামা তৈরি করে, তো নতুন একটা অফার পাইছে ফরেন একটা কি থেকে, যে ইন্ডাস্ট্রি থেকে। যেমন দেখবেন এখন কি চলতেছে, আইসিসি চলতেছে না? দেখবেন আইসিসি যে জার্সিগুলো তৈরি করে, ওদের কিন্তু বিভিন্ন জায়গায় দিয়ে দেয় যে আমাদের এত কপি জার্সি তৈরি করবেন। একটা জিনিস সেম দেখবেন, আইসিসির ওই যে বিভিন্ন দলের যে জার্সির যে সেম জার্সি, এটা কিন্তু আবার মার্কেটেও চলে আসে। ওরা কিন্তু আসলে 11 কপিই তৈরি করে না, ওরা অনেক বেশিও তৈরি করে। কিন্তু যে ব্র্যান্ড যারা তৈরি করতেছে ওরা কিন্তু ওইটা করার পরে বাকিগুলো কিন্তু বাজারে লোকাল প্রাইসে ছেড়ে দেয়। দেখবেন ওইটা ওই নির্দিষ্ট সময় কিন্তু ওইসব প্রাইসের দাম অনেক বেশি থাকে। বুঝতে পারছেন? তো এই যে বিষয় আছে, যেমন মনে করেন যে রিলিভেন্ট কস্টটা যেখান থেকে আসলাম, যে বিষয় সম্পর্কে আসলে আমাদের কি আছে, সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আছে। হয়তোবা কোম্পানিকে যে কেউ প্রস্তাব দিল যে আমাদেরকে আপনি 100 টাকা করে আপনি এরকম জার্সির অর্ডার দিতে পারবেন কিনা। তো কোম্পানি দেখলো যে আমরা যেভাবে তৈরি করি, হয়তোবা সে 10,000 পিস চাইছে, 10,000 পিস সে 100 টাকা করে দাম দিবে, তাহলে কত আসে? 1 লাখ টাকা নাকি? 10,000 1 লাখ 10 লাখ 10 লাখ টাকা। তো দেখলো যে না, যে 10 লাখ টাকা যেহেতু সে কি মানে এটা হলো অর্ডার, তাহলে দেখলো যে সব কিছু বিচার করে 10 লাখে করা যায়। তখন দেখলো যে না, এটা গ্রহণ করার মতো, তখন সেটাকে গ্রহণ করলো। তো এরকম যে ভবিষ্যতে হয়তোবা সে এখনও সময় আছে যে হয়তোবা 3 মাস পরে থেকে ডেলিভারি দিতে হবে, এই সকল বিষয়গুলো কি হবে, খরচগুলো রিলিভেন্ট কস্ট। মানে ভবিষ্যতে আমার যে সিদ্ধান্ত নিতে হবে তার যে কোনো একটা যখন আমরা নিব, সেটাকে কি বলবো? রিলিভেন্ট কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট অ্যান্ড রেভিনিউস। ডিফারেন্স মানে তো বোঝেন, তাই না? ডিফারেন্স মানে বোঝেন না? পার্থক্য বা বিয়োগফল। আমাদের একটা বিষয়ে আমরা অনেক সময় ডিফারেন্সিয়াল কস্ট এবং বেনিফিট বের করি। অনেক সময় দেখবেন আমাদের ব্যবসার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক,
আমরা অনেক সময় করি কি, আমাদের যে দুইটা ক্ষেত্র থেকে প্রফিট আসবে সেই প্রফিট দুইটাকে কি করি, যে ডিফারেন্সিয়েট করি, যে হয়তো বা আমার প্রোডাক্ট এ থেকে আসবে হচ্ছে 300 টাকা প্রফিট, প্রোডাক্ট বি থেকে আসবে হয়তো বা 200 টাকা প্রফিট। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল প্রফিট কোনটাই বেশি? প্রোডাক্ট এতে, কারণ সেখানে আমাদের 300 টাকা প্রফিট, আর বি থেকে কত টাকা বেশি? 100 টাকা বেশি। আবার খরচের ক্ষেত্রেও কিন্তু সেম আছে, দেখতে হবে যে আমাদের কোন খরচে কত টাকা করে আমাদের কি আসতেছে, খরচ আসতেছে। হয়তো বা কোনো প্রোডাক্ট বা কোনো প্রোডাক্টে আসছে যে প্রত্যেক পিস আমাদের খরচ আসতেছে 30 টাকা, লাভ আসতেছে 2 টাকা। আবার কোনো প্রোডাক্ট আসতেছে আমাদের খরচ আসতেছে 22 টাকা, লাভ আসতেছে 4 টাকা। তো তখন আমরা কি করব, যেটা অধিক কী দিচ্ছে আমাদের মুনাফা দিচ্ছে, যদি অন্য কোনো রিস্ক না থাকে তাহলে সেটা আমরা নিয়ে নিব। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট অ্যান্ড রেভিনিউসের মূল বিষয়। ইম্পুটেড কস্টের এই অর্থটা ভালো বোঝেন? ইম্পুটেড মানে কি বলেন তো? ইনপুট না, ইম্পুটেড, ওটা ইনপুট মানে হচ্ছে কি, বা ইনপুটের অর্থ আছে অন্তর্নিহিত খরচ। এই ইনপুটেড কস্ট আর অপরচুনিটি কস্ট সেম, ঠিক আছে? ওখানে দেখুন, অ্যান ইনপুটেড কস্ট অলসো নোন অ্যাজ হিডেন কস্ট অর ইমপ্লিসিট কস্ট আর দ্য অপরচুনিটি কস্ট। এটা হচ্ছে অপরচুনিটি কস্টের একটা সাবসেট মানে বোঝেন? পার্ট। অপরচুনিটি কস্ট তো একটা ভ্যাস্ট বিষয়, তাই না? ওর একটা অংশ হচ্ছে কোনটা? ইমপ্লিসিট কস্ট। এটা অনেক সময় হিডেন কস্টও বলি, আবার ইমপ্লিসিট কস্টও বলি। আমাদের একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম কিসের? একটা গোডাউনের না, বা আপনার একটা শপের। আপনি যদি কি করেন, ওই শপটা নিজে ব্যবহার করেন, তাহলে কি ওই শপের থেকে যে টাকা রেন্ট পেতেন ওটা পাবেন? তার মানে ওই শপ ব্যবহার করার ইম্পুটেড কস্ট হচ্ছে আপনার কত টাকা? ওই যে ভাড়াটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। বোঝা গেল? একইভাবে আরও ইম্পুটেড কস্টের ভালো উৎকৃষ্ট উদাহরণ হয়, আপনাদের অনেকে বাইক আছে না? আপনি যদি মনে করেন বাইকটা নিজে না চালিয়ে উবারে কাউকে ভাড়া দিয়ে দেন, তাহলে কি হবে? সে প্রত্যেক দিন একটা রেট দিবে না, যে হয়তো বা প্রত্যেক দিন আপনি 1000 টাকা নেবেন। তখন কি হবে? ওই যে বাইকটা আপনি কি করতেছেন, যদি নিজে ব্যবহার করেন, তাহলে ওই যে 1000 টাকা কি আপনি পাচ্ছেন না। তার মানে বাইক ব্যবহার করার ইম্পুটেড কস্ট বা হিডেন কস্ট কত? 1000 টাকা। এটা আবার ওয়ান টাইপ অফ অপরচুনিটি কস্ট। বুঝতে পেরেছেন? তার মানে ইম্পুটেড কস্ট বলি আমরা, হিডেন কস্ট বলি, বা ইমপ্লিসিট কস্ট বলি। দুইটা যদি, এটা হচ্ছে কি, অপরচুনিটি কস্টের ভেতরে আসলে কি থাকে, প্রত্যেকটা আইটেমই জড়িত থাকে। তবে এই যে হিডেন কস্ট বা ইমপ্লিসিট কস্ট, অপরচুনিটি কস্টের ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় এটাকে হিসাব করি, কিন্তু এই হিডেন কস্ট বা ইমপ্লিসিট কস্টের ক্ষেত্রে অনেক সময় আমাদের হিসাব করা হয় না। যেমন দেখবেন, মালিক যখন ব্যবসা পরিচালনা করতেছে, ওই মালিক যদি ব্যবসা পরিচালনার সময় কি করতো, ব্যবসা তো প্রফিট নিচ্ছে না, এখন মালিক ওই মেধাটা দিয়ে যদি অন্য কোথাও কি করতো, চাকরি করতো, তাহলে ওখান থেকে বেতন পেত না। এখন মনে করেন মালিক যখন ব্যবসার হিসাব করে, তখন কি ওর এই যে কস্টটা আছে, এক্সপিরিয়েন্স কস্টটা কি ওই লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকে বসায় না। কিন্তু অন্যান্য সকল যে কাজের হিসাব আছে, ওই কস্টগুলো কিন্তু ঠিকই হিসাব করতে হয়। তো দেখা যাচ্ছে ইমপ্লিসিট কস্ট বা হিডেন কস্টটাকে আলাদা করে দেখানোর মানে হচ্ছে, এই অপরচুনিটি কস্টের এই অংশটা অনেক সময় আমরা কি করি না, লিপিবদ্ধ করি না। বুঝতে পারলেন? কিন্তু অপরচুনিটি কস্টের অন্যান্য যে বিষয়গুলো আছে, বুঝতে পেরেছেন, অন্যান্য যে অংশগুলো থাকবে সেগুলো অনেক সময় কি করতে হয়, পিওরলি রেকর্ড করতে হয়। দেখুন, ইফ এ কোম্পানি ইউজেস ইটস ওন বিল্ডিং ফর প্রোডাকশন, আমরা কি করি, বিল্ডিংটা কি করতেছে, কোম্পানির নিজস্ব বিল্ডিং কি করবে, প্রোডাকশনের জন্য তৈরি করবে। ইট লসেস দ্য ইনকাম ফর রেন্টিং অর সেলিং টু এ থার্ড পার্টি। দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয় কি অস্থায়ী ক্যাম্পাসে না? এখন মনে করেন বিভিন্ন ইউনিভার্সিটি আছে না বেসরকারি, যারা স্থায়ী ক্যাম্পাসে, এখন স্থায়ী ক্যাম্পাস ওরা যদি নিজেরা ব্যবসা না করে বা ইউনিভার্সিটি না চালায়, অন্য একটা পার্টিকে ভাড়া দিয়ে দিতে পারতো না? এখন ইউনিভার্সিটি যখন মনে করেন ওদের হিসাব করে, তখন কেউ নিজেদের ব্যবসা বা নিজেদের ভবনেই ওদের যে কাজ তৈরি মানে চালনা করতেছে, এজন্য ওদেরকে রেন্টাল কস্ট কি ওখানে লেখে, যে ইমপ্লিসিট কস্ট এত টাকা। বা আপনারা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছেন না প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে, কোথাও পাইছেন এরকম
যে কস্ট ফর ইউজিং ওন বিল্ডিং, ঠিক আছে, বা স্যাক্রিফাইসিং কস্ট ফর ইউজিং ওন বিল্ডিং পাইছেন? পাননি। কিন্তু ওখানে দেখবেন যে অন্যান্য পাইছেন, হয়তো বা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কস্ট পেয়েছেন না। তার মানে হচ্ছে কি, এই অংশটা আপনার কিন্তু হিসাবে আসতেছে না, আসতেছে না। কিন্তু আপনি যদি অনেক ভালোভাবে হিসাব করেন তখন দেখবেন কি ইমপ্লিসিট কস্টগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। কিন্তু অপরচুনিটি কস্টের মূল যে জায়গাগুলো ওগুলো কিন্তু আবার অ্যাকাউন্টিংয়ে আপনাদের রেকর্ড করতেই হচ্ছে। কিন্তু আপনি যদি একেবারে প্রপারলি ইন্টারনাল ডিসিশন নিতে যান, ইন্টারনাল ডিসিশন মানে তো জানেন আমাদের কস্ট অ্যাকাউন্টিং কাদের তথ্য দেয়? ইন্টারনাল ইউজারদের। আর এই ইম্পুটেড কস্ট বা হিডেন কস্ট এটা কারা ব্যবহার করবে? ইন্টারনাল ইউজার্সরা। এবং ইন্টারনাল ইউজার্সরা তখন করবে কি, এটা এক্সটার্নালের ওইখানে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছেন তখন কি পেয়েছেন? কারণ ওটা কি এক্সটার্নাল ইউজার মানে ইউজার্সদের জন্য। কারণ দেখবেন পেপারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওইটা দিয়ে দেয় না, দেখবেন বিভিন্ন কোম্পানি ডিসেম্বরের দিকে, জানুয়ারির ওই দিকে দেখবেন যে বিভিন্ন ডেইলি স্টারে কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাদের অবস্থা কি এটা কিন্তু পেপারে দিয়ে দিতে হয়। দেখবেন বিভিন্ন সময় এটা পেপারে আসে। তার মানে ওইটা কি এক্সটার্নাল ইউজার্সদের জন্য। কিন্তু কি দেখছেন যে কস্ট অ্যাকাউন্টিংয়ের কোনো কিছু দিছে যে কোথায় কতটুকু খরচ হয়েছে? কোকাকোলা তাদের কস্ট প্রসিডিওর দেখায় কাউকে? দেখায় না। এটা কাদের কাছে থাকে? ইন্টারনাল ইউজার্স। আর এই যে ইম্পুটেড কস্ট, এই ইম্পুটেড কস্টটা আমরা কোথায় ব্যবহার করি? ইন্টারনাল ইউজার্সটা ব্যবহার করে। আর অপরচুনিটি কস্ট এক্সটার্নাল ইউজার্সরাও ব্যবহার করতে পারে, ইন্টারনালরাও পারে। কিন্তু এই হিডেন কস্ট বা ইম্পুটেড কস্ট কারা ব্যবহার করবে? শুধু ইন্টারনাল। আর অপরচুনিটি কস্ট বোঝা গেছে এবার পার্থক্য? কারণ ইম্পুটেড বা হিডেন যেটা, এটা কখনো অন্য পার্টির কাছে দিবে না, কারণ এটা দিলেই সমস্যা হবে। ঠিক আছে, এই জন্যই এটাকে পৃথক করা বা আলাদা করে দেখানোর মূল কারণ। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আউট অফ পকেট কস্ট মানে কি? আউট অফ পকেট মানে কি বলেন তো? এটা হচ্ছে কি আউট অফ পকেট মানে তো বুঝছেন, পকেট থেকে চলে যাচ্ছে। এটা ক্যাশ কস্ট বোঝায়। কি বলছে দেখুন তো, ইট সিগনিফাইজ দ্য ক্যাশ কস্ট ইনকার্ড অন অ্যান অ্যাক্টিভিটি। মানে ক্যাশ কস্ট যেটা যাচ্ছে, মানে যে সকল জিনিসের জন্য আপনার ক্যাশ যাচ্ছে, এটা হচ্ছে মেনলি আউট অফ দ্য পকেট কস্ট। যেমন রেন্টের জন্য কি যাচ্ছে? ক্যাশ যাচ্ছে না। তারপরে ট্যাক্সের জন্য যাচ্ছে, ইন্স্যুরেন্সের জন্য, এগুলো আসলে আউট অফ দ্য পকেট কস্ট। ফিক্সড, ভেরিয়েবল এবং মিক্সড কস্ট, আমরা এটা আগে কি করছি, ডিসকাস করছি। পরে হচ্ছে দেখুন শাটডাউন কস্ট। শাটডাউন মানে কি? কোনো জিনিস শাট অফ করে দেওয়া, মানে কি অফ করে দেওয়া। শাটডাউন মানে কি, এখানে যেটা আসলে বলছে যে শাটডাউন কস্ট আর দোজ ফিক্সড কস্ট হুইচ হ্যাভ টু বি ইনকার্ড আন্ডার অল সিচুয়েশন ইন দ্য কেস অফ স্টপিং ম্যানুফ্যাকচার অর প্রোডাক্ট or closing down a department or a division. Shutdown costs are always fixed cost. Rent, ওয়াচম্যান স্যালারিজ, প্রপার্টি ট্যাক্সেস। বিষয় হলো শাটডাউন মানে কি বলেন তো? বন্ধ করে দেওয়া। এখন এই শাটডাউন কস্ট বলতে আসলে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আমার প্রতিষ্ঠান যদি বন্ধও থাকে তাহলেও কিন্তু এই খরচগুলো চলমান থাকবে। বুঝতে পারেননি? মনে করেন যে কোনো কারণে হয়তোবা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, কিন্তু ওই মাস শেষে তাকে ভাড়া দিতে হবে না? দিতে হবে কি না? তার মানে এটা কিন্তু শাটডাউন কস্ট। ঠিক আছে, মানে প্রতিষ্ঠান বন্ধ থাক আর খোলা থাক, যে খরচের কোনো ছাড় নাই, এটা ওয়ান টাইপ অফ ফিক্সড কস্ট বলতে পারেন। বুঝতেন? তবে ফিক্সড কস্ট কী হয়, অনেক সময় ফিক্সড থাকে, যেটা হয়তোবা যে কোনো কারণে হয়তোবা প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনেক সময় বন্ধ হতেও পারে, নাও পারে। কিন্তু শাটডাউন কস্ট হচ্ছে ফিক্সড কস্টের ওই ক্যাটাগরি বা পার্ট যেটা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলমান থাকবে। ওকে, সেটাকে বলে আমরা শাটডাউন কস্ট। আচ্ছা, কস্ট তো অনেক পড়লাম তাই না? এই কস্ট সেই কস্ট, আমরা এবার একটু কস্ট তো দেখছি অনেক, আমরা একটু কস্ট শিটে আসি। কস্ট শিট দেখতে পাচ্ছেন? এগুলো দেখতে পাচ্ছেন? দেখেন তো, ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে? তার একটু লিখেন তো, একটু লেখা দরকার, তা না হলে আসলে একটু সমস্যা, এই জন্য লিখতে বলছি। আপনারা পোর্টালে শিট পাবেন, কিন্তু লেখার একটা কারণ আছে তাই বলছি। আপনারা দেখতে পাবেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? কেন
ইংলিশেই তো দেখি আমি দেখতে পারি কিনা। আমি যদি দেখতে পারি তাহলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ আমি তো দেখতে পারতেছি। হ্যাঁ দেখাই তো যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ওই এটা যেভাবে ছক কেটে লেখা, এইভাবে ছক কেটে লিখুন। কস্ট অ্যাকাউন্টিং ক্লাসে সবসময় স্কেল আর একটা ক্যালকুলেটর কাছে রাখবেন, কেমন? আমরা নেক্সট ক্লাস থেকে কস্ট শিটে যাব। কস্ট শিট হচ্ছে ম্যাথ। আমরা ফার্স্ট চ্যাপ্টারে বেশি না, খুব কম আলোচনা করব এই মিড টার্মে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার এবং কস্ট শিট এই চ্যাপ্টারটা। আশা করি এই দুটো চ্যাপ্টারে আমাদের ফার্স্ট চ্যাপ্টার এই মিড টার্মের জন্য এনাফ। অনেক কিছু আছে সিলেবাসে, বুঝতে পারছেন? একেবারে যেগুলো দরকার নেই ওগুলো পড়ে লাভ নেই। এতটুকু পড়েন, বাকিটুকু নিজেরা প্রয়োজন হবে যখন তখন বুঝতে পারবেন। ওকে, আমরা যেটা হচ্ছে দেখব সেটা হলো আমরা কোনটা দেখতেছিলাম? কস্ট শিট, তাই না? কস্ট শিট দেখার ক্ষেত্রে আপনারা একটু খাতায় দেখুন সবাই। আমরা প্রথম কোনটা লিখছি? ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আমাদের সর্বপ্রথম আমরা ওই যে পড়েছিলাম, মনে আছে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? সেটা হচ্ছে কি প্রোডাকশনের সাথে সরাসরি ইনভলভড। সেখানে প্রথমে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস লিখব। সেখানে দেখুন ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, আমরা বছরের প্রথমে বা সময়ের প্রথমে যেটা ছিল সেটা, তার সাথে যোগ করব পারচেজ, তার সাথে ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে কি ক্রয় পরিবহন, আর এর সাথে বিয়োগ করব কোনটা? ক্লোজিং স্টক এবং স্ক্র্যাপ, যদি কোনো কি হয় নষ্ট টষ্ট বা বাতিল হয়ে যায়, তাহলে আমরা কি পাবো? ডিরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড, মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা কতটুকু ব্যবহার করেছি। এরপরে কোনটা আসবে? ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস কোথা থেকে আসে? ডিরেক্ট লেবারের থেকে। আর তারপর আসবে কি? ডিরেক্ট এক্সপেন্সেস। এই সকল ডিরেক্ট খরচগুলো যোগ করলে আমরা কি পাবো? প্রাইম কস্ট। এরপরে হচ্ছে প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, ফ্যাক্টরি ওভারহেড মানে কি কি ছিল বলেন তো? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট এক্সপেন্সেস। এই তিনটা যোগ করলে আমরা কি পাবো? ওয়ার্কস কস্ট অর ফ্যাক্টরি কস্ট। ওকে, এর সাথে আমরা যোগ করব এই ফ্যাক্টরি কস্ট যোগ করার পর আমরা যোগ করব কি? ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে বোঝেন? ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে, মনে করেন আইফোন কোম্পানি, এরা কি করে? ফোন তৈরি করে না? এখন মনে করেন বছরের 31 মানে ডিসেম্বরের 31 তারিখে ওদেরকে আইফোন একটাও প্রোডাকশনরত থাকে না? থাকে কি না? তাহলে হলো ওই যে সময়ের ভেতর আছে, ওই সময়ে মানে প্রক্রিয়াধীন যেসব প্রোডাক্ট আছে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ওই সময়ে যেটা শুরুর দিকে ছিল, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? সময়ের শুরুতে যে চলমান প্রক্রিয়াধীন প্রোডাকশান ছিল সেইটা। আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? ওই সময় শেষে যে চলমান প্রক্রিয়াধীন কাজ ছিল। তার মানে আমাদের ফ্যাক্টরি কস্ট যোগ করার পরে আমরা করব ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর এর সাথে বাদ দিব ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। 5 মিনিট। ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা বাদ দিলে আমরা কি পাবো? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করব। এরপরে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করার পরে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা কি পাবো? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে খরচগুলো আছে এটা যোগ করতে হবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে আমরা পাবো কস্ট অফ সেলস, আর এর সাথে প্রফিট। ঠিক আছে, এর সাথে প্রফিটটা দিলে আমরা কত পাবো? সেলসটা পাবো। এটাই হচ্ছে আমাদের কস্ট শিট। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কস্ট অফ সেলস, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু হয়তো এরকম টার্মটা এর আগে কখনো ব্যবহার করিনি। সাধারণত আমাদের সেলস
থেকে প্রফিট এই দুইটা যোগ করলে কি হয়, মানে যদি আমরা সেলস থেকে প্রফিটটা বাদ দিই তাহলে আমাদের কি থাকে বলেন তো, কস্ট থাকে না? তাহলে কস্ট অফ সেলস মানে হচ্ছে টোটাল কস্ট, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা অনেক সময় আমরা কস্ট অফ সেলসও বলি, আবার টোটাল কস্টও বলি। আপনারা এখানে টোটাল কস্টই ব্যবহার করবেন, টোটাল কস্ট কথাটা আর একটু সুন্দর বেশি, ঠিক আছে? আপনারা যখন অঙ্ক করবেন কস্ট অফ সেলসের জায়গায় টোটাল কস্ট ব্যবহার করবেন। আর টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করলে কী পাবো? প্রফিট, সেলস পাবো, সেটা হলে সেলস, ঠিক আছে? তার মানে একটু আমরা কি করি, ক্যাপ আপ করি। সর্বপ্রথম আমরা প্রাইম কস্ট, সকল ডিরেক্ট কস্ট যোগ করলে আমরা কি পাবো? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট কস্ট যোগ করলে, হ্যাঁ ইনডিরেক্ট না, ফ্যাক্টরি কস্ট না, এই ইনডিরেক্টের সাথে সাথে যে চলমান প্রক্রিয়া ছিল, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস ফ্যাক্টরি কস্ট, এটা যোগ করলে আমরা কী পাবো? ওয়ার্ক কস্ট আর ফ্যাক্টরি কস্ট। এই ওয়ার্কস কস্ট আর ফ্যাক্টরি কস্টের সাথে আমরা তখন আবার কি যোগ করব? অফিস। তাহলে আমরা কি পেলাম? ওয়ার্কস কস্ট আর ফ্যাক্টরি কস্ট। এই ওয়ার্কস কস্ট এবং ফ্যাক্টরি কস্টের সাথে আমরা কি করব? এই এর সাথে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করব, এবং এর সাথে ওপেনিং ফিনিশড গুডস আর ক্লোজিং ফিনিশ গুডস, এটা যোগ করলে আমাদের কি আসবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করলে আমাদের আসবে টোটাল কস্ট, আর টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে তো সেলস। ওকে, তো এই হচ্ছে আজকের এই পর্যন্ত আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন।